এ পর্যায়ে আমরা আজকের এই সেমিনারের প্রধান আলোচক অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যারের কাছে যাব। আমি স্যারকে বলবো যে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও রাজনীতি শীর্ষক বিস্তারিত আলোচনা করার জন্য। স্যার শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আজকের এই আলোচনা সভার সভাপতি যদি উনি জয়েন করবেন একটু পরে, সম্মানিত আমাদের প্রধান অতিথি আমাদের মাননীয় মন্ত্রী জনাব মুস্তফা জব্বার, আমরা যদি তাকে আলাদাভাবে সম্মান করে জব্বার ভাই বলে ডাকি, আমাদের বন্ধুবর, এবং আজকে আমরা স্বাভাবিকভাবেই আশা করছি আমাদের প্রিয় যারা আলোচক এই আলোচনায় অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং আয়োজকদের শুরুতে আমি কৃতজ্ঞতা জানাই যে অন্ততপক্ষে ছাত্র সাংবাদিক কিংবা যারা সাংবাদিকতা পড়াশোনা করছে এই ধরনের ছাত্রদের, শিক্ষার্থীদের একটি উদ্যোগ, এই সমন্বিত উদ্যোগ বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা এবং বঙ্গবন্ধুর হত্যার পরবর্তী যে অবস্থা রাজনীতিতে গণমাধ্যমের, এই বিষয়টা উপস্থাপন করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন। আমার মনে হয় খুব ভালো একটি বিষয়, যে বিষয়টিতে আমরা আমাদের অনেকেরই কিছু কিছু ধারণা আছে, তারপরে ওইগুলো আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। এটা সত্যি কথা যে আমরা যদি একটু প্রেক্ষাপট বর্ণনা করি যে কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এবং সেই অবস্থাটা কি ছিল, তখন গণমাধ্যমের অবস্থা কি ছিল, তখন সার্বিক দেশের অবস্থাটা কি ছিল। আমরা জানি যে বঙ্গবন্ধুর মৃত্যুর 3.5 বছর 75 সালের 15ই আগস্ট ওনাকে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু তার আগ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের যে অবকাঠামোগত অবস্থা, সেটি অত্যন্ত নাজুক একটি অবস্থার মধ্যে ছিল। আমাদের দেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবই ধ্বংসপ্রাপ্ত ছিল। প্রায় পোড়া মাটির উপর নতুন করে বসতি স্থাপন করতে হয়েছিল বাংলাদেশের নাগরিকদের। বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, তারা সেই পোড়া মাটির উপর যখন তাদের নতুন করে বাড়িঘর তৈরি শুরু করেছেন, যখন ধ্বংসাবশেষের উপর তারা নতুন করে বাঁচার প্রতিজ্ঞা নিচ্ছেন, নতুন প্রত্যয়ে জীবন শুরু করার চেষ্টা করছেন, সেই সময়টা ভাবতে গেলে অনেক কঠিন। আজকের দিনে এই ভাবনাটা খুব সহজ নয়। কারণ হচ্ছে যে তখন আমাদের জনসংখ্যা যদিও প্রায় 7.5 কোটি ছিল, কিন্তু তখন আমাদের সার্বিকভাবে যে অবকাঠামোগত এবং অন্যান্য আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সাপ্লাইয়ের প্রয়োজন ছিল, সেখানে এক ধরনের অভাব অনটন ছিল। এটা আমরা 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 ধরেই নিয়েছিলাম যে একটি যুদ্ধবিধ্বস্ত জাতিকে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এগোতে হবে, এবং এই যে ত্যাগ তিতিক্ষার মধ্যে এগোনোর যে মন মানসিকতা, সেটা কিন্তু আমরা সবাই প্রায় আমরা সেই মন মানসিকতাই তৈরি হয়েছিলাম। তবে হ্যাঁ, বঙ্গবন্ধু যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করতেন, তিনি রাজনৈতিক কর্মকাণ্ডকেও উৎসাহিত করেছেন এবং সব ধরনের রাজনৈতিক দলগুলোই প্রায় কাজকর্ম চালিয়ে গেছে। এবং সেই সময় আমরা দেখেছি যে অনেক বড় বড় মানে আমাদের ওই অভাব অনটনকে কেন্দ্র করেও অনেক অনেক মুখরোচক গল্প করেছেন, অনেক ধরনের সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য বড় ধরনের ফলাও করে বক্তৃতা দিয়েছেন। এবং কোনো কোনো পত্রিকায়, বিশেষ করে সেই সময় কিছু পত্রিকা, বিশেষ করে সাপ্তাহিক পত্রিকা বেরোতো, যেগুলো থেকে ব্যানার হেডলাইন হতো এবং খুব অদ্ভুত অদ্ভুত মুখরোচক হেডলাইন দিয়ে, শিরোনাম দিয়ে সেগুলো পরিবেশন করা হতো। কিন্তু সেই সময়টায় সাধারণভাবে মানুষ একটা প্রত্যাশায় ছিল যে এই দেশ এগোতে থাকবে, বঙ্গবন্ধু যখন আছেন এই দেশ এগোতে থাকবে। এবং স্বাভাবিকভাবেই গত 3.5 বছরে
75 সাল পর্যন্ত আমরা দেখেছি যে আস্তে আস্তে এই নতুন একটি জাতি স্বাধীনতার পর দাঁড়িয়েছে, এবং শুধু দাঁড়ায়নি, তারা নিজস্ব সহায় সম্পদের ভিত্তি করে আস্তে আস্তে রাস্তাঘাট পুনর্নির্মাণ করা এবং সবকিছুকে চালু করা, এই একটা অবস্থার মধ্যে স্কুল কলেজ সবই প্রায় সবকিছু নর্মাল একটা স্বাভাবিক গতিতে চালু হয়েছে, এবং মানুষের জীবনযাত্রা কার্যক্রম সবই চালু হয়েছে। এবং শুধু চালুই নয়, তখন রাজনৈতিক পটভূমিতে আরেকটা বিষয় লক্ষ্য করা দরকার, যে আমরা তখন দেখেছি যে আমাদের যে রাষ্ট্রীয় 4টি মূলনীতি, সেখানে অন্যতম একটি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। এই যে জাতীয়তাবাদও আছে, গণতন্ত্রও আছে, সমাজতন্ত্রও আছে, আবার একই সাথে আমাদের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ধর্মনিরপেক্ষতার কথাও আছে। তো বিষয়টি কিন্তু বাংলাদেশের মতো একটি নতুন অভ্যুদয়ের এই 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 পটভূমিতে নতুন, এবং রাজনীতিতেও এটি একটি নতুন এক্সপেরিমেন্টাল রাজনীতি বলতে হবে। কারণ হচ্ছে যে সমাজতন্ত্র তখন আমাদের অভিজ্ঞতায় বলে যে যখন সমাজতন্ত্র কায়েম হয়েছে যে সমস্ত দেশগুলো, তো সেগুলোতে শিল্প বিপ্লব হয়েছে, কারণ সেসব দেশের শিল্পের উন্নয়নের পরে সেই শিল্প বিপ্লবের কারণে বিপ্লব মানেই শ্রমিক আন্দোলন, শ্রমিক বিপ্লব, এবং সেটা পুরো জাতির জন্য, তাদের জন্য অ্যাকসেপ্টেবল হয়েছে। কিন্তু বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, তখন অত্যন্ত কৃষি নির্ভরশীল একটি দেশ ছিল, যার বেশিরভাগ মানুষ কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পৃক্ত কিংবা কৃষি কাজকর্মের সাথে তারা জড়িত। সুতরাং সেই সময়ে শুধু কৃষির উপর ভিত্তি করে বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব ওইভাবে চিন্তা করা যায়নি, কিন্তু চিন্তা করা গিয়েছে একটি নতুন ধারায়। তখন একটি অধনতান্ত্রিক বিকাশের পথে বাংলাদেশের সমাজতন্ত্র কায়েমের একটি প্রচেষ্টা তখন চলছে। এবং এটি মনে রাখতে হবে যে সেই সময়ে এই যে অধনতান্ত্রিক বিকাশের পথে, অর্থাৎ ধনতন্ত্রের বিকাশ হলেই সমাজতন্ত্র কায়েম হবে এটাই শুধু নয়, কিন্তু একদিকে আবার গণতন্ত্র আছে। বঙ্গবন্ধু বলতেন যে গণতন্ত্র থাকবে এবং সেখানে সমাজতন্ত্র, অর্থাৎ মানুষকে সম অধিকার দেওয়া, সাম্যের প্রকাশ, তাদেরকে ওই শোষক এবং শোষিতের রাজনীতিতে তিনি বলেছেন, জোট নিরপেক্ষ সম্মেলনে বলেছিলেন যে আমি শোষিতের পক্ষে। এই যে শোষিতের পক্ষে, অর্থাৎ সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে অত্যন্ত মূল্যবান তার জীবন আদর্শ কিংবা দর্শন ছিল বলে আমার মনে হয়। তো সেইখানে তখন আমরা দেখি যে ওই 3.5 বছরই দেশ একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে, এবং এই যে এই গণতন্ত্র এবং সমাজতন্ত্রের একটা যুদ্ধবদ্ধ রাজনৈতিক আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশ তখন দাঁড়িয়েছে। এবং শুধু দাঁড়ায়নি, এটা পশ্চিমা বিশ্বে এটা একটা অনন্য উদাহরণ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছিল, যে দেশ একটি আলাদা মডেল তৈরি করবে। এবং তখন বিশ্বের যারা সেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী, পাকিস্তানের দোসর কিংবা পাকিস্তানের সাথে গাঁটছড়া, তারা এই বিষয়গুলোকে খুব সহজে নিতে পারে নাই। যেহেতু তারা বাংলাদেশের স্বাধীনতা নিতে পারে নাই, তারা যেহেতু বাংলাদেশের স্বাধীনতা চায় নাই কখনো, সুতরাং সেই সময় তখন তাদের এই যে সাফল্য, বাংলাদেশের যে সাফল্য, এই সাফল্যটাও তারা নিতে পারে নাই। যে কারণে এই ষড়যন্ত্র শুধু দেশের ভিতরেই ছিল না, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। এবং এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এবং এটা অত্যন্ত, আমরা বিভিন্ন যে সমস্ত ক্লাসিফাইড ডকুমেন্টস, এমনকি ওই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাসিফাইড ডকুমেন্ট যেগুলো সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে, ডিক্লাসিফাইড করা হয়েছে, সেসবও দেখা যায় যে এই সমস্ত এই ষড়যন্ত্রের অনেক পটভূমি, যেখানে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা, এনভয়, তারা কোনো না কোনোভাবে জড়িত। তো এই যে ভূমিকাটা, এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে প্রেক্ষাপট, এটাকে বুঝতে হবে। সুতরাং তারপরে যখন আমরা দেখি যে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে এই যে হত্যাযজ্ঞ চালানো হলো, ইতিহাসের নির্মম একটি বিষয়, শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে এটি বড় ধরনের
একটি এমন একটি অবস্থা দাঁড়ালো যে দেশের স্বাধীনতা অর্জন যার নাম দিয়ে, যার নেতৃত্বে, যার অঙ্গুলি হেলনে এই দেশটি স্বাধীন হলো, এই দেশের জাতি নতুন একটি মানচিত্র পেল, সেই জাতির জনক বঙ্গবন্ধুকে দেশের মানুষ হত্যা করতে পারে এটি ভাবা যায় না। এবং এটি মুক্তি এই বঙ্গবন্ধুকে হত্যার পরে বিভিন্ন পত্রপত্রিকায়, বিদেশে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটা বহুলভাবে আলোচিত হতে থাকে। প্রথমে একটু ধোঁয়াশাচ্ছন্ন বিষয় ছিল, ইভেন ভারতীয় পত্রপত্রিকাগুলোতেও একটু ধোঁয়াশাচ্ছন্ন, এই জন্য যে আসলে কি ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা পেছনে কারা কি ইত্যাদি এগুলো বিশ্লেষণ হতে থাকলো। এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমি তখন দেখেছি টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দি হিন্দু, ডেকান হেরাল্ড, স্টেটসম্যান, বিভিন্ন রকম ভারতীয় পত্রিকাগুলোতে এগুলোর বহুল ব্যাপক কভারেজ হয়েছে বঙ্গবন্ধু হত্যার পরে। কিন্তু প্রথম দিকে এই যে কভারেজ, এই কভারেজে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব এবং কিছুটা সংবাদের যে বিশ্লেষণ, তাতে করে কিছু ধরনের অপরিষ্কার ছিল এবং তাতে করে বোঝা যাচ্ছিল না যে ঠিক অল্প দিনের মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে আসলে কি ঘটেছে এবং কি জাতি কিভাবে কাকে কোথা থেকে হারালো। সুতরাং এটি যেমন একটি বিষয়, শুধু ভারতীয় পত্রিকা নয়, বিশ্বের বিভিন্ন জায়গার পত্রপত্রিকাতে এই নিউজগুলো এসেছে। যেমন নিউ ইয়র্ক টাইমসে বড় করে ছবি দেওয়া হয়েছে এবং এই ঘটনাটিকে বড় করে এসছে, দি নিউজে এসছে, লস অ্যাঞ্জেলেস টাইমে, বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবে এসছে। সুতরাং এই বিশ্ব যে গণমাধ্যম, সেগুলোতে বঙ্গবন্ধুর মৃত্যুকে শুধু সংবাদ হিসেবেই ছাপা হয় নাই, কোথাও কোথাও বিশ্লেষণও ছাপা হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে যে যে জাতি তার জনককে সম্মান দিতে পারে না, সেই জাতিকে তাদের শ্রদ্ধা করতে ইচ্ছে করে না। সুতরাং এই ধরনের কথাবার্তা, লিভ শুলস একটি প্রবন্ধে উনি বলছিলেন যে এই বাসের এই জনকের হত্যাকাণ্ড চাইতে এত বড় ভয়াবহ মানে খারাপ বিষয় এই জাতি মানে এই দেশে ঘটতে পারে বলে আর মনে হয় না, বিশ্বেও এরকম আর কোনো ঘটনা ঘটবে বলে মনে হয় না। সুতরাং কত ভয়াবহ ভাবে, কত গভীর ভাবে বিষয়টিকে তারা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। ইভেন অ্যান্থনি ম্যাসকার্নাস 1976 সালে, প্রায় ওই 75 সালের প্রায় 1 বছর পরে একটি ওই খুনিদের, ওই রশিদ এবং ডালিমের তাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ তাকে করে ওই ইন্টারভিউ ছেপেছিলেন। সেখানে তারা সব মানে নিজেদের ঘোষণা করেছিলেন যে তারা হত্যা করেছে, এবং শুধু হত্যাই করেনি, একই সাথে তারা বলেছে যে দেশের তখন তারা বলেছে যে তারা এটা একটা দায়িত্বপ্রাপ্ত, তাদের কাছে যেন এই দেশটি একটি মুসলিম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটা যেহেতু বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, সুতরাং মানে তাকে নিঃশেষ করে দিতে হবে, বিষয়টা এরকম। সুতরাং এই কথাগুলো দিয়ে বোঝা যায় যে এটা ওই পাকিস্তান যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে মেনে নিতে পারে নাই, একইভাবে ওই 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 বিষয়টি ঘুরে ফিরে ক্ষণে ক্ষণে এই পরিণতিতে এসেছে। এবং আমরা জানি যে সেখানে শুধু 1975 সালে 15 আগস্টে এই পরিণতি শেষ হয়নি। আমরা এখনো দেখি যে সেই 21শে আগস্টের জননেত্রী শেখ হাসিনার জনসভায় যে বোমা হামলা, যেখানে 22 জন লোক মরে গেল, মৃত্যুবরণ করল, প্রায় সব মিলে 24 জন লোক মারা গেল। এই যে ভয়াবহ অবস্থাগুলো সৃষ্টি করা হচ্ছে, সেগুলো কিন্তু একটার সাথে একটার একই সূত্রে গাথা আমি বলবো। এবং ওই যারা ষড়যন্ত্রকারী, যারা কুচক্রী, যারা এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তারা কিন্তু পুরোপুরি এই তাদের এক ধরনের এই কুটচক্রে কিংবা তাদের হীন কার্যে তারা কিন্তু নিজেদেরকে ব্যস্ত রেখেছে এবং তারা কিন্তু এই কাজটা ঘুরে ফিরে করেই যাচ্ছে। সুতরাং আমরা
জাতি হিসেবে মুক্তিযুদ্ধের চেতনালব্ধ এবং একটি স্বাধীন জাতি হিসেবে আমরা জানি যে আমরা কিভাবে উন্নত হব, কিভাবে উন্নতি নিজেদেরকে করবো এবং দেশকে কিভাবে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারীরা এর বিরুদ্ধে সবসময় লেগে আছে এবং এই ষড়যন্ত্র আমরা দেখছি যে প্রকাশ পেয়েই যাচ্ছে। এখন বঙ্গবন্ধুর মৃত্যুর পরে পত্রপত্রিকায় বিভিন্নভাবে বিদেশের পত্রপত্রিকায় এক ধরনের অপপ্রচার করা হয়েছে যে দেশে গণতন্ত্র নাই, বাকশাল কায়েম করার চেষ্টা হয়েছে, সুতরাং একদলীয় শাসন চলবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটাও বুঝতে হবে যে সমাজতন্ত্রের আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন সব মিলিয়ে যে কথাটা বললাম যে একটা নতুন ধরনের রাজনীতি সেই সময় বিদ্যমান ছিল এবং সেখানে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মুখের হাসি ফোটানোর যে প্রচেষ্টা বঙ্গবন্ধুর ছিল এবং এটা যে একটা সফলতার দিকে এগুচ্ছিল, সেই সফলতাটাকেই সেই পশ্চিমা, সেই সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা যেহেতু নিতে পারে নাই, সেই জন্যে তারা নানানভাবে অপপ্রচার করেছে যে দেশে গণতন্ত্র নেই, দেশে একদলীয় শাসন ইত্যাদি। কিন্তু এটাও সত্যি কথা, যদি বাকশালের কথা বলতে হয় তাহলে আবার বলতে হবে যে বাকশাল তো সবগুলি রাজনৈতিক দলের একটি সম্মিশ্রিত প্রচেষ্টা। বাকশাল নিয়ে তো অপপ্রচার যতটা হয়েছে, সেখানে বাকশালের যে গুরু অর্থ, তার অন্তর্নিহিত যে বিষয়, সেটি কিন্তু আলোচনা করা হয়নি। একচেটিয়া এক ধরনের মুখরোচক সমালোচনা করা হচ্ছে। সুতরাং আমাদের সত্যিকার বিষয়টিকে যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে জনগণের যে অংশগ্রহণের মাধ্যমে যে শাসন চলবে, যে গণতান্ত্রিক ব্যবস্থা চলবে, সেটা শতকরা 95 জনের কথায় এই দেশ চলবে। সুতরাং ওই 2-4-5 জন কোনো বিষয় নয়, যারা কথায় কথায় দেশকে নিয়ে তারা নানান ধরনের মুখরোচক কথাবার্তা বলেন। তারা মার্কিন সাম্রাজ্যবাদের দোসর তাকাত, তারা তখন সেই সময় চীনের সহযোগী ইত্যাদি। সুতরাং বুঝতে হবে যে সেই সময় আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের সাথে খুব বেশি দেশ কিন্তু মানে রাষ্ট্রীয়ভাবে এগিয়ে আসে নাই, কারণ তখন ওই সাম্রাজ্যবাদী শক্তি তারা কিন্তু যথেষ্ট যুথবদ্ধ, তারা যথেষ্ট একসাথে তারা এগিয়েছে, যে কারণে চায়না এবং মার্কিন সাম্রাজ্যবাদ তারা কিন্তু প্রতিটি কাজেই তারা বিরোধিতা করেছে এবং প্রতিবাদ করেছে, কোনো ধরনের সহযোগিতা করে নাই। অথচ সেই সমস্ত দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এগিয়ে এসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করেছে এবং এবং বঙ্গবন্ধুকে সেই আদর্শিক দিক থেকে তারা অনেক ধরনের সহায়তা দিয়েছে। আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের জন্য শুধু অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করা হয়েছে তাই নয়, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা, সহায়তা ইত্যাদি করা হয়েছে। এখন বঙ্গবন্ধুর মৃত্যুর পরে ওই যে অপপ্রচার চালানো যে গোষ্ঠী, তারা কোনোভাবেই আর মানে এটা বোঝাতে পারেনি কিংবা এমন কোনো সফলতা পায়নি যে তারা দেশকে উন্নয়নের কোনো ধরনের উন্নয়নকামী কোনো কার্যক্রম তারা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় এই যে স্বঘোষিত খুনি যাদের পরবর্তী সময়ে জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত জোরালো প্রচেষ্টায় তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি, তাদের ফাঁসি ঝোলানোর একটা প্রক্রিয়ায় আমরা এক সফলতা দেখেছি। কিন্তু এই যে ব্যবস্থাটা, এই যে রাষ্ট্রীয়ভাবে ওই খুনিদেরকে যারা প্রমোট করেছে, যাদেরকে বিভিন্নভাবে চাকরি বাকরি দিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত করে পাঠিয়েছে, এক ধরনের প্রমোশন দিয়েছে ইত্যাদি, এগুলো যখন বেরিয়েছে তখন কিন্তু বিভিন্ন দেশের গণমাধ্যমও এগুলো অনেক বড়ভাবে প্রচার করেছে। তো সুতরাং এবং আইনগতভাবে এটা যে বিচার করা যাবে না, এই ধরনের তারা আইন করে এই বিচার মানে এই হত্যার বিচার করা যাবে না, এই যে আইন তারা তৈরি করে, আমরা দেখেছি যে জননেত্রী শেখ হাসিনা আসার পরে, রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে এগুলো আস্তে আস্তে একটা সুরাহার পথে যায় এবং আমরা তার ফলাফল ইদানিং দেখতে পাচ্ছি। তবে এটা ঠিক 1972 সালে যখন 16 জুলাই সে সময়
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের একটা বার্ষিক সভায় বঙ্গবন্ধু বক্তৃতা দিয়েছিলেন। তখন সেখানে তিনি বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এটি তার বিশ্বাস এবং এটি তিনি অবিচল ঠিক রাখতে চান, এবং এটিকে সমুন্নত রাখতে গেলে যেহেতু তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই জন্য তিনি অনেকগুলো উদাহরণ দিয়ে সেই সময় বলেছিলেন যে এখন যে সমস্ত পত্রপত্রিকাগুলো বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যে সমস্ত সাংবাদিকরা এই বহাল তবিয়তে সেই 9 মাস কাজকর্ম করে বেরিয়েছে, না পাকিস্তানের পক্ষে গুণগান করেছে, তারা এই স্বাধীনতার পরেও কিন্তু এক ধরনের মানে এই কুচক্রীদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের যে কোনো ছোটখাটো বিষয়ে তারা বড় ধরনের সমালোচনা শুরু করেছে এবং তারা নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। এবং পরিষ্কার উনি বলেছিলেন যে তাদের সমস্ত বিষয়ই আমার হাতে আছে, তাদের কাজকর্মের সমস্ত নথিপত্র আমার কাছে আছে, কিন্তু আমি যদি তাদের বিরুদ্ধে বলি তারা এখন দেশ গঠনের যে রাজনীতি হওয়া উচিত সেটা না করে তারা যে ষড়যন্ত্রের রাজনীতি করছেন তাদের সাবধান হওয়া উচিত। এবং উনি একেবারে পত্রিকার নাম বলে বলে ওই কথাগুলো বলেছিলেন। তো সুতরাং সেই সময় বঙ্গবন্ধুর যে দৃষ্টিভঙ্গি, যেহেতু বঙ্গবন্ধু একজন উদার মানবিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ মানুষ ছিলেন, পর্বত প্রমাণ একটা ভাবমূর্তি ছিল তার। স্যার যদি একটু সংক্ষিপ্ত করেন স্যার, যদি আমি শেষ করে দিচ্ছি তাহলে। এই যে অবস্থাটা আমরা পেয়েছি, তখন বঙ্গবন্ধু যে একটা টাওয়ারিং একটা পার্সোনালিটি, জোট নিরপেক্ষ আন্দোলন কিংবা অন্যান্য বিভিন্ন মানে আন্তর্জাতিক ফোরামে তার যে ইমেজ, সেটাকে কিন্তু শুধু জাতীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে উনি একজন বিরাট নেতা। সুতরাং ওই ভাবমূর্তিকে খর্ব করার জন্য, নষ্ট করার জন্য দেশে নানানভাবে পায় তারা হয়ে, সুতরাং বঙ্গবন্ধু কিন্তু তখনই সতর্ক করেছেন। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। অনেকেই আছেন, জব্বার ভাই আছেন, আমাদের মাননীয় মন্ত্রী এবং আরো যারা আলোচক করবেন। তো বিষয়টা এই যে বঙ্গবন্ধু গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন এবং তার সারা জীবনের রাজনীতি দিয়ে তিনি বুঝিয়েছেন যে তিনি শুধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালিই নন, তিনি অন্যতম বাংলার মানুষের মানবতার অন্যতম রূপকার, মানবতাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য তার অবদান অনন্য, এবং তিনি বঙ্গবন্ধু হিসেবেই আমাদের কাছে চিরজীবী থাকবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যারকে তার চমৎকার তথ্য নির্ভর বক্তব্য দেওয়ার জন্য।